জিপেট ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকে আমরা এমন একজন প্রতিমন্ত্রীর বাড়িতে আছি যিনি ভীষণ জনপ্রিয়, তবে মন্ত্রী হিসেবে নয়, তিনি সাধারণ জনগণের খুব কাছের মানুষ হিসেবে, বিশেষ করে বাংলাদেশের যারা ছাত্র আছেন তাদের ভীষণ প্রিয় একজন মানুষ এবং কাছের একজন মানুষ। আজকে আমরা আছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের বাসায়, যিনি বলতেই হবে ভিপি নূর হিসেবে অনেক বেশি পরিচিত। নূর, ঈদের শুভেচ্ছা আপনাকে। কেমন আছেন? আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। যা দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো। এই যে শুরুতে একটা কথা বলছিলাম, আপনি আসলে প্রতিমন্ত্রী হিসেবে বা মন্ত্রী হিসেবে নন, একদম সাধারণ মানুষের খুব কাছের মানুষ হিসেবে বেশি পরিচিত। হয়তো রাজনীতিবিদ হিসেবে এটি সবচেয়ে বড় প্রাপ্তি যে সাধারণের খুব কাছাকাছি হওয়ার সুযোগ থাকে, এবং এই যে আপনাকে সবসময় ভিপি নূর বললেই সবাই চিনতে পারে এখনো পর্যন্ত। কিংবা যদি আমি বলি যে এই আন্দোলনটা আসলে আমাদেরকে এই গণ অভ্যুত্থান এসে দাঁড় করালো, সেই আন্দোলনের শুরুটা একেবারে আপনাদের হাত দিয়েই হয়েছে, আপনার হাত দিয়েই হয়েছে। সেই সময় থেকে আজকে 2026 সালে কেমন মনে হচ্ছে, কেমন লাগছে এই বাংলাদেশ? হ্যাঁ, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে মূলত আমার এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা এবং জাতীয় রাজনীতিতে লাইমলাইট আসা কিংবা মানুষের কাছে একটা ব্যাপক পরিচিতি। তারপরে 2019 সালে দীর্ঘ 28 বছর পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে আমরা জয়লাভ করেছি। তখন থেকে নামের আগে সংক্ষেপে মানুষ ভিপি নূর বলেই ডাকে। এমনকি এই 2024-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে, তো আমি শুনেছি দু এক জায়গায় মানুষ বলেছে যে সাদিক কায়েম ভিপি নূর হয়েছে, মানে হচ্ছে ভিপি নূর মানে এইটা একটা পদ, এরকমভাবে দেখলাম ফেসবুকে অনেকে বলতেছিল। দীর্ঘদিন ডাকসু নির্বাচন না হয়, মানে বিশেষ করে আবার মাঝখানে একটা টাইমও হয় নাই, 19-এর পরেও আবার এই 24-এর আগ পর্যন্ত আমি ছিলাম। তো যে কারণে এই নামে হয়তো বেশি পরিচিত। কিন্তু এটা ঠিক যে রেজওয়ান আপা একদিন একটা প্রোগ্রামে বলেছিল, যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, যে ও ভাই মন্ত্রী টন্ত্রী যাই হোক, আমি যে ভিপি নূর নামেই বলবো ওকে। তো যে কারণে এই নামটা বেশি পরিচিত। এখন হয়তো একটা নতুন পরিচয় 2026 সালে জাতীয় নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গলাচিপা 10 মিনা থেকে এমপি নির্বাচিত হয়েছি। তারপর বর্তমান সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু এখনো অনেকে ভিপি নূর বলে আর কি ডাকে। এটা তো আসলে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, নিঃসন্দেহে মানুষ আপনাকে আসলে যেভাবে ভালোবেসেছে, এবং যদি আসলে এভাবে বলা যায় যে আপনার নামটা একটা ব্র্যান্ডিং হয়ে গেছে। এই ভালোবাসাটা এবারে তো আসলে মন্ত্রিত্বে আপনি একেবারেই নতুন, রাজনীতিতে নতুন, নির্বাচনে নতুন। এর আগের যে জার্নিটা, সেটা তো ভীষণ কঠিন ছিল। আজকে আমরা আপনার বাড়িতে আছি, আপনার ড্রয়িং রুমে বসে আছি, কিন্তু আপনাকে তো দীর্ঘদিন রাজপথে থাকতে হয়েছে, নানানভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং একটা আসলে প্রচলিত আলোচনাও আছে যে এই রাজনীতিতে বিগত 16-17 বছর, সেই সময়টাতে প্রতিহিংসার রাজনীতি সবচাইতে বেশি হয়তো রাজপথে আহত আপনাকেই হতে হয়েছে, সবচাইতে বেশি মার আপনাকেই খেতে হয়েছে। ওই সময়গুলো কি আসলে এখন কিভাবে দেখছেন এই সময়টাতে দাঁড়িয়ে? 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে যেখানে প্রধানমন্ত্রী সরকার বলছে যে তারা দেখবেন, কিন্তু আমরা তাদের সেই দেখার উপরে ভরসা না করে আমরা আপনার আন্দোলন চালিয়ে গেলাম। যার ফলে দেখা গেল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা বেগবান হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হল থেকে বের হয়ে আসলো, তখন প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছেন, বাধ্য হয়ে এক প্রকারের চাপে, বা যেটাকে আমরা বলছি ভো ডাউন করেছে, নতি স্বীকার করেছে যে না, কোটাই থাকবে না। সো এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল, এবং বলা চলে তাদের ইমেজে একটা আঘাত, যে শেখ হাসিনার মতো লৌহ মানবীকে হার মানাতে পেরেছি, বা আমরা বাধ্য করেছি আমাদের দাবির পক্ষে রেসপন্স করতে, যেখানে বিরোধী দল সে সময়ের কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা বাংলাদেশের রাজনীতিতে একটা সেটেল ইস্যু বা অনলি ওয়ান সোশ্যাল কন্ট্রাক্ট বলা হয় একটা ফেয়ার নির্বাচনের জন্য, সেইটা সে সংবিধান থেকে রিমুভ করে দিল। সেইটা নিয়েও বিরোধীদের আন্দোলন মানে নিয়ন্ত্রণ করা গেছে, ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণ করা যায়নি। বরঞ্চ সেখানে লিড দিয়েছি। সেখানে আমি আমার জন্মতেই পটুয়াখালীর একেবারেই দুর্গম একটা চরাঞ্চল এলাকায়, কেন এই ছেলে এত সরকারকে চ্যালেঞ্জ করবে, সরকার বিরোধী আন্দোলন করবে, তার পেছনে কি খুঁটি। যেই কারণে এটা ঠিক যে আমি সেই ছাত্র আন্দোলন থেকে পরবর্তী রাজনৈতিক প্রতিটি পদক্ষেপে সরকারের টার্গেটে এবং নজরদারির মধ্যে ছিলাম। ঢাকা, এমনকি ঢাকার বাইরে আমি যেখানে গেছি হামলার শিকার হয়েছিলাম। এই হামলাটা করা হয়েছিল যে আমার সাথে যারা কাজ করে তাদেরকে ভীতি দেখানোর জন্য, এবং ইয়ং প্রজন্ম, বিশেষ করে আমরা যারা ওই যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এবং তারপরে আমরা একটা অ্যাক্টিভিজম করে যাচ্ছিলাম, তো এই কমিউনিটিটাকে
ভয় দেখানোর জন্য, যে না দেখো সে আন্দোলনের এত পরিচিত মুখ, ডাকসুর বিপি হয়েছে, তো কিছুই না আমাদের কাছে, সে এই যে আমাদের হামলা মামলা উপরই আছে, প্রকাশ্যে হামলা হবে, পত্রপত্রিকায় নিউজ হবে, মিডিয়ায় টকশো হবে, আলোচনা হবে, কোনো বিচার হবে না। যে কারণে সে সময় আমি রুবিন ফারহানা আমাদের বর্তমান সংসদে আছেন, 18 সাল থেকে সংসদে ছিলেন, তার প্রতি আমার একটা কৃতজ্ঞতা যে তিনি সংসদে এটা নিয়ে বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভিপি নূর কেন বারবার মার খাচ্ছে আমরা এটা জানতে চাই। তো তার প্রতি আমার একটা কৃতজ্ঞতা। তো স্বাভাবিকভাবে সেই সময় যে প্রতিকূল পরিস্থিতিটা ছিল, 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিটা তো আমাদের জন্য একটু স্বস্তিদায়ক ছিল, কারণ ওই সময় যেভাবে টার্গেটে ছিলাম, প্রতিনিয়ত সব কিছু নিয়ন্ত্রণে ছিল, নজরদারি, 24-এর পর হয়তো ওই রকমভাবে ছিল না। বাট এই 24-এও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বলা চলে, যেটা ওই কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের সময় একেবারেই জীবন মরণের দ্বার প্রান্তে না গিয়েছি, বাট এই ইন্টারিম গভর্নমেন্টের সময় 2025 সালের 29শে অগস্ট এরকম একটা বর্বরোচিত হামলার শিকার হয়েছিলাম। সিঙ্গাপুরেও কিন্তু আমাকে ট্রিটমেন্ট নিতে হয়েছে। তো একদিকে হয়তো আমি জানি না যে আসলে আমার এই ত্যাগ এবং এই কষ্টের মধ্যে দিয়ে আল্লাহ আসলে আমার কোনো পরীক্ষা নিচ্ছেন কিনা, নাকি এটা আমার আমি যদি আসলে বলি যে পরীক্ষার কথা আপনি বলছেন, সেই পরীক্ষার ফলাফল হয়তো এই নির্বাচনে আপনি পেয়েছেন, অর্থাৎ আপনার এলাকার জনগণ আপনাকে ভালোবেসে নির্বাচনে জয়ী করেছেন, সেটা নিঃসন্দেহে তাদের ভালোবাসার এক ধরনের প্রতিফলন। একটা লম্বা সময় আপনি আসলে একভাবে ঈদ করেছেন এবং যেটি আমরা বলছিলাম নানান সময় আপনি নির্যাতনের শিকার হয়েছেন। সেই ঈদগুলো নিঃসন্দেহে ভীষণ কষ্টের ছিল, পরিবার থেকে দূরে থাকতে হয়েছে, অনেক সময় আপনাদেরকে আত্মগোপনে থেকেও ঈদ পালন করতে হয়েছে। এবারের ঈদে আপনি একদম ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন। প্রথমবার আপনি নির্বাচন করেছেন এবং প্রথমবারই আপনি প্রতিমন্ত্রীর যেই স্বাদ সেটি পেয়েছেন। আপনার এলাকার সবাই এখন আপনার পরিবার, পুরো বাংলাদেশ এখন আপনার পরিবার। এইবারের ঈদটা ঠিক কেমন গেল? এটা ঠিক যে আমি আসলে একটা ন্যাচারাল ব্লেসিংস বা বলা চলে আল্লাহ একটা বিশেষ রহমত পেয়েছি, না হলে এই নির্বাচনেও যে আমি এমপি হবো এটা আমি নিজেও আসলে এইভাবে মানে কনফিউজ ছিলাম। ডাকসু নির্বাচনের মতো যে নির্বাচন হয় কি না, এই এমপি হব, নির্বাচন কি হয়, কারণ নির্বাচনে অনেক ধরনের জটিলতা আমার জায়গা থেকে ছিল। তো যাই হোক, এটা ঠিক যে হয়তো ওই ট্যাক্স স্যাক্রিফাইসের ফলে আল্লাহ একটা সম্মানিত করেছে, কারণ বর্তমান সরকারের ক্যাবিনেটের সবচেয়ে বোধহয় আই এম দ্য ইয়ংগেস্ট ক্যাবিনেট মেম্বার, এবং বর্তমান প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। নিশ্চয়ই তার সেই আস্থা বিশ্বাসের একটা জায়গা তৈরি করতে পেরেছি। আর এটা ঠিক যে বিগত দিনগুলোর চেয়ে এইবারের ইচ্ছা একটু ভিন্ন এবং অনেক ব্যতিক্রম। একদিকে স্বস্তি আনন্দের, আর একদিকে আবার চাপ হচ্ছে এই কারণে যে আমার ওই এলাকাটা একটু দুর্গম চরাঞ্চল এবং ম্যাক্সিমাম মানুষ একটু বলা চলে অসহায় দরিদ্র। তো এই বিশাল জনগোষ্ঠী একটা মানে প্রত্যাশা যে আমাদের এলাকার ছেলে, হ্যাঁ ওই যে বলছেন যে ভিপি নূর আলোচিত নেতা, সে তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে ইয়ংগেস্ট মন্ত্রী, কাজী সরকার তারেক রহমান তাকে খুব স্নেহ করে, তার সাথে একটা যোগাযোগ আছে। তাহলে আমাদের ঈদের সময় নানান ধরনের সুযোগ সুবিধা অসুবিধাগুলো যেটা হয় একটা ফ্যামিলি, একটা নতুন কাপড়ের প্রত্যাশা, কেউ একটু ভালো মন্দ একবেলা খাবার একটা ব্যবস্থা, তো এইটা একটা চাপ আছে। তারপরে আবার এই চাপের মধ্যে একটা আনন্দ আছে যে সক্ষমতা আছে কিছুটা মানুষের জন্য করার, এবং করতেছি। আর ঈদটা আমি ঢাকায় করছি, আমার একটু ফ্যামিলির কিছু ইস্যুর কারণে ঢাকায় থাকতে হচ্ছে। ঈদের আমরা চিন্তা ভাবনা করছি যে ঢাকায় ঈদটা একটু কাটিয়ে তারপরে অন্তত এই ছুটির মধ্যেই একটু গ্রামেও যেই জনগণ, যেই মানুষ আমাকে ভোট দিয়েছে, একটা প্রতিকূল সময়ের মধ্যে আমার সাথে ছিল, দোয়া করেছে, সহযোগিতা করেছে, তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করা, এবং যেটা আমরা যেহেতু জনপ্রতিনিধি তাদেরকে একটু দাওয়াত করে একটু বাসায় আপ্যায়ন। একটু ছোটবেলার ঈদে যেতে চাই। ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? ছোটবেলাটা কোথায় কেটেছে? যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এরপরে ঢাকায় চলে এসেছেন খুব সম্ভবত স্কুল জীবনেই, তার আগে আসলে ঈদগুলো কেমন ছিল সেটি মনে পড়ে কিনা? আমি 2008 সালের ফেব্রুয়ারির 1 ঢাকায় চলে আসি। তার আগে 2008-এর পূর্ব পর্যন্ত সকল ঈদ গ্রামেই কেটেছে। গ্রামের মানুষ তো একটু বেশি বলা চলে যে অতিথি পরায়ণ, এবং মানুষের প্রতি একটা, শহরের তো বলা চলে ইট পাথরের শহরে, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে মানুষ অনেকে জানেও না। দেখা যায় নিচের ফ্ল্যাটে একটা মানুষ মারা গেছে, উপরের ফ্ল্যাটে বিয়ে হচ্ছে। আসলে বলে এটা একটা বাস্তবতা শহরের মানুষের ক্ষেত্রে। বাট গ্রামে আপনি যেমন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যখন গ্রামে গিয়েছি, মানুষের তাও একটা সম্মান ভালোবাসা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেধাবী ছেলে। এবং গ্রামের মানুষ যেটা হয়, শহরের থেকে মানুষ গেলে ঢাকায় কি হচ্ছে, দেশের রাজনীতির হালচাল কি, ওই সময়ের কি জিজ্ঞাসা করাটা, যখন আমি মেইন স্ট্রিম রাজনীতিতে খুব বড় পরিসরে কানেক্টেড না। আর যখন রাজনীতিতে কানেক্টেড হয়েছি তখন তো আসলে এলাকায় যাওয়াটা একটা বিভীষিকা ময় স্মৃতি, যে এলাকায় যাচ্ছি
এসবির লোক, এনএসআই, ডিজিএফআই, খোঁজখবর আমি কোথায় যাচ্ছি, কোন মসজিদে নামাজ পড়ছি, এমনকি আমার বাড়ির সামনে মসজিদ, সেখানে কিন্তু ওইখানে তখনকার আওয়ামী লীগের নেতাদের বলে দেওয়া হয়েছে যে সে নামাজ পড়বে কিন্তু মসজিদে কিছু বলতে পারবে না। গ্রামের একটা রেওয়াজ, বা শহরেও মনে করেন সামাজিকভাবে সুপরিচিত ব্যক্তিবর্গ যারা যেই মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে একটু কথা বলে। অনেক মানুষ ঢাকা থেকে যায়, বিভিন্ন অঞ্চল থেকে যায়, একটু কথা বলে, কিন্তু আমার ক্ষেত্রে সে বার দেওয়া হয়েছে যে আমি যেন মাইকে কথা না বলতে পারি। প্লাস হচ্ছে একটা শঙ্কা ছিল যে আমার আত্মীয় স্বজন আছে অনেকে যারা একটু দূর দূরান্তে, তো তাদের বাড়িতে একটু যাওয়ার পথে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। ওই সময়টা তো পার হয়ে আসতে চাই, আমরা বারবার বলছি যে আমরা নতুন বাংলাদেশে আছি, আমরা এই রাজনৈতিক প্রতিহিংসাগুলো থেকে বেরিয়ে আসতে চাই নিঃসন্দেহে। আপনি বলছিলেন যে সর্বকনিষ্ঠতম সদস্য আপনি এই মন্ত্রিসভায়, সেই জায়গাটিতে আপনি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের আপনি দায়িত্ব পেয়েছেন, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান, যেখানে আসলে বাংলাদেশের একটা বিশাল বড় জনগোষ্ঠীর অর্থনৈতিকভাবে যে যোগাযোগ সেটিও জড়িত আছে, বাংলাদেশের অর্থনৈতিকভাবে একটা বড় জায়গা জুড়ে আছে এই মন্ত্রণালয়টি। বিভিন্ন রকমের সমস্যা, এত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসলে এসে আপনারা এই দায়িত্বগুলো গ্রহণ করেছেন, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাটা কতখানি কঠিন মনে হচ্ছে এখন? আমি এটা খুব এনজয় করছি। এনজয় বলতে ওই সেন্সে যে আমি কমফোর্টেবলি কাজ করতেছি, কারণ আমি এই সেক্টরটা আমার আগে খুব ভালো জানাশোনা আছে। আমি যখন ওই ছাত্র আন্দোলন থেকে কোটা সংস্কার আন্দোলন করি তখন প্রবাসীদের সাথে আমি খুব কানেক্টেড ছিলাম, কারণ আমাদের দেশের মধ্যে থেকে অনেকে তো আসলে ফেসবুকে একটা কথা বলতে পারতো না, প্রচার করতে পারতো না, লাইক কমেন্ট দেওয়া নিষেধ ছিল। প্রবাসীরা আমাদের প্রোগ্রামগুলো প্রচার করতো, প্রমোট করতো। সেই সুবাদে প্রবাসীদের একটা নেটওয়ার্ক আমি তখন থেকেই গড়ে তুলেছিলাম। প্রবাসী অধিকার পরিষদ নামে একটা সংগঠন। তো আমি তাদের সাথে রাতভর অনলাইনে মিটিং করতাম যে আমাদের এখানে এক সময়, ওখানে এক সময় কোন দেশের কি সমস্যা, এগুলো আমার একটু কিছু ক্ষেত্রে জানা আছে। তো এইবার একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে যে এই সরকার লাকিলি কিংবা আনলাকিলি হোক, যে বিএনপি যখন গভর্নমেন্ট ফর্ম করে তখন তাকে কয়েকটা যুদ্ধ ফেস করতে হয়। এটাকে যখন আপনার ইরাক এবং ইরান যুদ্ধ ছিল সেই সময় বিএনপি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করেছিল সম্ভবত 91-এর গভর্নমেন্টে, 2001-এ বোধহয়, সরি, মানে একবার ইরাকের সাথে একবার আফগানিস্তানের সাথে, দুই যুদ্ধই তখন বিএনপি পাওয়ার নিয়েছিল। আবার এবার বিএনপি আমাদের সাথে আমরা অ্যালায়েন্সের সরকার গঠন করলাম, মিডলে 4টা যুদ্ধ আমরা ফেস করতেছি। আর আমি যে মন্ত্রণালয়ে আছি এখানকার শ্রম বাজারের আই থিঙ্ক বড় একটা অংশ, প্রায় 70% মিডল ইস্ট বেস। তো সেখানে এখন এই যুদ্ধের ফলে আমাদের শ্রমিকরা অনেকে বিপদগ্রস্ত, অনেকে যে মিসাইল আক্রমণ কিংবা নানা ধরনের ঘটনা, অনেকে বিপদগ্রস্ত হয়েছে, মারা গিয়েছে। এটা আমার জন্য একটা খারাপ লাগার বিষয়। শুধু তাই নয়, আসলে আপনি যে মিডল ইস্টের কথা বলছেন, তো মধ্যপ্রাচ্যে একটা লম্বা সময় আমরা জানি যে বেশ কিছু দেশে, দুবাই, কাতার বা জর্ডানে বেশ কিছু ভিসা বন্ধ বাংলাদেশের। এই জায়গাগুলো নিয়ে আপনারা কাজ করছেন কিনা? যারা আসলে যেতে চাইছেন তারা খুব শিগগিরই, তাদের জন্য কোনো সুখবর আছে কি? হ্যাঁ, এখন তো যুদ্ধের ফলে অনেক দেশ তো ফ্লাইট বন্ধ করছে, যাতায়াত রেস্ট্রিক্টেড করা। আমরা যারা এই ফ্লাইট বন্ধের কারণে আপনার যারা আটকে পড়েছে তাদেরকে আমরা ওই দেশে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি, এবং যাদের ভিসা শেষ হয়ে গেছে যুদ্ধের কারণে ফ্লাইট অফ, তাদের ভিসা এক্সটেনশন করা। ইতিমধ্যে 5টি দেশ ভিসা এক্সটেনশন করেছে। আর যে সমস্ত দেশে ভিসা বন্ধ ছিল দীর্ঘদিন, বাহরাইনে, তারপরে ওমানেও একটু কিছু বন্ধ, কিছু চালু আছে, ইউএইতে। এইখানে আবার একটা প্রবলেম হচ্ছে, আসলে আমরা রাজনীতি করলে হয় কি, মানুষ সবসময় তাদের পক্ষের কথা শুনতে চায়, যেই কথায় তাদের একটু অসুবিধা বিপক্ষে সেটা শুনতে চায় না। কিন্তু রূঢ় বাস্তবতার কথা তো বলতে হবে। আমাদের দেশের মানুষেরও কিছু কর্মকাণ্ডের কারণে কিন্তু আমরা ওই সমস্ত দেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। যেমন বাহরাইনে একজন মুয়াজ্জিন তিনি ইমামকে মেরে ফেলেছিলেন। এই ঘটনার পর থেকে কিন্তু বাহরাইনে আমাদের ভিসা বন্ধ। ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশ থেকে যারা প্রবাসী বা অভিবাসী ওখানে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশিরা নানা ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে, যার ফলে ইউএই সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আমাদের জন্য ভিসা বন্ধ করে রেখেছে। এই রকমের কিছু ঘটনায় কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। তবে আমরা এই পলিটিক্যাল গভর্নমেন্ট, দীর্ঘদিন পরে একটা গভর্নমেন্ট যারা আন্তর্জাতিকভাবেও একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা এখানে আগানোর চেষ্টা করতেছি। কর্মজীবীদের জন্য আসলে শ্রম বাজেটটা তো খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই যে বিদেশে যারা শ্রমিকদের পাঠাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশের যে শ্রম বাজার আছে বিদেশে, সেখানে একটা বিশাল বড় সিন্ডিকেট ছিল একটা লম্বা সময়, এবং আপনি নিঃসন্দেহে জানেন যে এই সিন্ডিকেটটা বিগত সময় আসলে যিনি সরকার প্রধান ছিলেন খুব তার ভীষণ
কাছের কিছু লোকজন বা পরিবারের যারা ছিলেন তারাই নিয়ন্ত্রণ করতেন বলেও আসলে জানা গেছে। সেই সিন্ডিকেটটা এখনো আসলে গোপনে কাজ করছে, এরকম তথ্য অনেক জায়গায় আছে। এই সিন্ডিকেটটা ভাঙাটা আপনার জন্য কতখানি চ্যালেঞ্জিং হবে? আমি উত্তরটা নিব, একটা বিরতি নিতে চাই। জিপে ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপে ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। যে জায়গাটিতে ছিলাম আমরা, আপনি আসলে আপনার পুরো রাজনৈতিক জীবনটা নানান সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আপনাকে, অর্থাৎ চ্যালেঞ্জে ভরা জীবন যদি আমি বলি হয়তো খুব একটা ভুল বলা হবে না। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেও আপনাকে নানানভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, এবং এই যে আমরা শ্রমজীবীদের কথা বলছিলাম, বাংলাদেশের যে শ্রম বাজার রয়েছে বিদেশে, সেটি একটা বিশাল বড় সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হতে শুনেছি আমরা দীর্ঘদিন, এবং সেই সিন্ডিকেটটা আসলে খুবই শক্তিশালী, সেই আলোচনাও আছে মার্কেটে। এই শক্তিশালী সিন্ডিকেটটা আপনার জন্য ভাঙাটা কতখানি চ্যালেঞ্জিং হচ্ছে? আমরা মানে সিন্ডিকেট অতীতে ছিল, আমরা ভবিষ্যতে হতে দেব না, এবং বিদ্যমান সিস্টেমে যদি থেকে থাকে সেটা আমরা ভেঙে দেবো, এটা আমাদের কমিটমেন্ট। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের যেই সমস্ত দেশে আমাদের প্রবাসীরা কর্মের উদ্দেশ্যে যাচ্ছে সেখানে যে অতিরিক্ত ব্যয় হয় এই ব্যয়টাকে কমিয়ে না, এবং এই ব্যয়টা অনেক ক্ষেত্রে ঠিক যে কিছু সিন্ডিকেটের কারণেই বাড়ে। যেমন ধরেন সিঙ্গাপুরে আমাদের 6টা কোম্পানি আছে যারা ট্রেনিং করায়, এবং এটা সিঙ্গাপুর সরকার তাদেরকে অনুমতি দিয়েছে, এটা কিন্তু আমরা অনুমতি দেইনি। সিঙ্গাপুর সরকার বলেছে যে সিঙ্গাপুর যেতে হলে এই 6টা কোম্পানি থেকে ট্রেনিংয়ের মাধ্যমে যেতে হবে ওখানে। আর ওই 6টা কোম্পানি 10 থেকে 12 লক্ষ 14 লক্ষ টাকা পর্যন্ত একজন মানুষের কাছ থেকে নেয়, যেখানে যার নিট খরচ সর্বোচ্চ খরচ 2.5 থেকে 3 লাখ টাকা। তাহলে আপনাকে নিচ্ছে 10, 12, 14 লাখ। চিন্তা করেন যে একটা মানুষ পাঠাই আপনি ব্যবসা করতেছেন 9 লাখ, 8 লাখ ব্যবসা করতেছেন। মালয়েশিয়া, সৌদি আরব এরকম 6 থেকে 7 লাখ টাকা করে আপনারা নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমত ওই দেশকে বোঝানোর চেষ্টা করছি যে ভাই আমাদের দেশে এইভাবে অতিরিক্ত খরচ নেওয়া হচ্ছে, এটা অমানবিক, তোমরা এটার বিষয়ে আমাদেরকে সহযোগিতা করো, আমরা ওপেন করে দিতে চাই এটা, অথবা তোমরা খরচ কমাও। এই লাইনটা আমরা করতেছি, এবং সরকারের পক্ষ থেকে প্রত্যেক দেশের জন্য একটা নির্ধারিত ব্যয় আমরা করে দিচ্ছি। সেটা কোনো দেশে বোধ হয় আপনার ধরেন ইউরোপে তো একটু বেশি টাকা যায়, তো ওই সমস্ত দেশে হয়তো 3-3.5 হতে পারে, ওখানে প্লেনের ভাড়াটা বেশি, বা সেটা 4-ও হতে পারে। বাট নর্মালি যে মালয়েশিয়া, সৌদি, মিডল ইস্ট এই সমস্ত দেশে আপনার 2-2.5 মধ্যে যেন যেতে পারে। মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন আসলে বন্ধ, সেটি আসলে এখন নতুন করে আবার খোলার মতন কোনো আলোচনা আপনাদের সাথে হয়েছে কিনা? হ্যাঁ, মালয়েশিয়ার শ্রমবাজারটা ওই সিন্ডিকেটের কারণেই তখন পত্রপত্রিকায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ হওয়ার ফলে তখন বন্ধ হয়েছিল। এটা ওই আপনার শেখ হাসিনার সরকার থাকতেই অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছে এই মার্কেটটা ওপেন করার জন্য। সত্যিকার অর্থে এই মার্কেটে এখানকারও প্লেয়ার আছে, ওখানকারও প্লেয়ার আছে, বোথ সাইডের প্লেয়াররা মিলে একটা সিন্ডিকেট করেছে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভাঙতে পারে নাই। ডক্টর ইউনূস মালয়েশিয়াতে গিয়েছেন, প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এখানে আসলো, 2 দেশের প্রধানমন্ত্রী এখানেও আসলেন, ওখানেও গেলেন, সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারেনি। তার মানে সিস্টেমটা আসলে এতটা শক্তিশালী বা এত ভিতরে। তো আমরা চিঠি চালাচালি করছি, চেষ্টা করছি যে এটাকে কিভাবে নিরসন করা যায়। এবং এখানে আমাদের এই মুহূর্তে আবার আরও একটা চ্যালেঞ্জ, যে ধরেন আমরা এই মিডল ইস্টের কারণে এখন আমাদের কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। তো সেক্ষেত্রে থাইল্যান্ডে আমরা চেষ্টা করছি, মালয়েশিয়াতে আমরা এই 2টা শ্রমবাজার নতুন ওপেন করার আমরা চেষ্টা করতেছি, পাশাপাশি এশিয়ার কান্ট্রি কম্বোডিয়া, আরও অন্য কিছু দেশ কোরিয়াতেও আমরা পাঠাচ্ছি। তো আমরা চেষ্টা করবো এখন এই মুহূর্তে আমাদের ডিমান্ডটা হচ্ছে যে কোনো বিনিময় মূল্যে মালয়েশিয়ার শ্রমবাজারটা ওপেন করা। একটা হচ্ছে যে এই সিন্ডিকেট যদি ফুল নির্মূল করা যায়, দ্যাটস ভেরি গুড। আর না হলে বা কম খরচে কিভাবে লোকটা পাঠানো যায়, কারণ এই যে অনেক মিডল ইস্টে যেতে পারছে না, আমাদের দেশের মতো কান্ট্রি যেখানে এভরি ইয়ার আপনার 10 থেকে 12 লক্ষ লোক যাচ্ছে, যার বড় একটা অংশই হচ্ছে সৌদি আরব এবং এই মালয়েশিয়া। সৌদি আরব প্রথম আমাদের লেবার মার্কেট, মালয়েশিয়া দ্বিতীয়। তো প্রথম বাজার স্টপ যুদ্ধের কারণে দ্বিতীয় বাজারও বন্ধ, তাহলে তো আমার দেশে বড় এটা একটা ইফেক্ট বা চাপ পড়বে। সো এই মুহূর্তে আমাদের পাঠানোটা একটা বড় চ্যালেঞ্জ বলা তবে যায়। আমরা চেষ্টা করছি যে এই সিন্ডিকেট এখন পর্যন্ত আমরা প্রাধান্য দিচ্ছি না, এবং এটাকে যেভাবে এটার পরিবর্তে স্বাভাবিকভাবে যাওয়া যায় G2G পদ্ধতিতে,
সেই আলাপ আলোচনাটাই চালাচ্ছি, বাকিটা দেখা যাক সময়। আমরা একটু ব্যক্তি জীবনে ফিরে আসি। রাজনৈতিক আলোচনা তো আসলে আমরা প্রতিদিনই করি। ব্যক্তি জীবনে আসলে আপনারা কয় ভাই বোন, ছোটবেলার ঈদগুলো কেমন ছিল, এখন আসলে ঈদগুলো কেমন? এখন আপনি 3 সন্তানের জনক, সেই হিসেবে আসলে ঈদের ওই আপনার নিজের ছোটবেলার ঈদ আর এখনকার বাচ্চাদের সাথে ঈদের মধ্যে পার্থক্যটা কেমন? কোনটা আসলে বেশি আপনার মনে পড়ে, কোনটা বেশি মজার মনে হয়? না, ছোটোবেলার স্মৃতি তো সবার কাছেই মধুর, মজার। আপনি শহরে থাকেন, তাও গ্রামে যে আত্মীয় স্বজন তাদের সাথে ঈদ করে, শহরের বাচ্চারা কিংবা শহরের ছোটো মানুষরা গ্রামে যায়, পুকুরে সাঁতার কাটে, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে। তো আমরা ছিলাম গ্রামেই, সেই সুবাদে গ্রামের ছেলেমেয়েরা যেটা আপনার পুকুরে গোসল করা, নদীতে গোসল করা, লাফালাফি করা, এগুলো থেকে শুরু করে সব ধরনের আনন্দ উৎসব তো আমরা করেছি। ঈদের দিনে আমরা দল বেঁধে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, এবং আমাদের, আমি জানি এটা মানে হাদিসে আছে কিনা নাকি এমনি মানুষ বলে ঈদের সময় 41 বাড়িতে আর কি মিষ্টি মুখ করা সুন্নত। সে আমরা টার্গেট নিয়ে বিভিন্ন বাড়িতে আশপাশে ঘুরে মানে খেতাম। তাহলে কি মিষ্টি আপনার প্রিয় খাবার? না, মিষ্টি বলতে যে ধরেন ওই সময় যেটা আপনার অনেক বাড়িতে আছে, আপনার ফিরনি করে, অনেক বাড়িতে সে গ্রামে যেটা বলে গুড় দিয়ে আপনার সিন্নি করা বলে, সাথে নুডলস থাকে, আবার অনেক বাড়িতে পিঠা থাকে। তো যেই বাড়িতে একটু ভালো খাবার ওই বাড়িতে একটু বেশি খেতাম, যেই বাড়িতে একটু মানে নর্মাল সে একটু কম খেতাম। খালি ওই যে 41 বাড়ি মিলানের জন্য একটু পার্টিসিপেট করে। অনেক বাড়িতে শরবত, যেখানে দেখতাম যে না এই বাড়িতে কিছুক্ষণ আগে ফিরনি খেয়েছি, এখানে একই আইটেম, ওখানে একটু হালকা একটু শরবত খেয়ে। আর ছোটবেলায় কি একটু ডান পিটে ছিলেন নাকি একটু শান্ত স্বভাবের ছিলেন? গ্রামের ছেলেরা সাধারণত একটু ডান পিটি হয়, যেহেতু আমরা গ্রামেই থেকেছি 2008 পর্যন্ত। এবং গ্রাম বলতে একেবারেই এটা অজপাড়া গা বলতে গেলে, আমার যেটা প্রকৃত যে গ্রাম, এটা নামি চর বিশ্বাস, মানে বোঝা যাচ্ছে এটা একটা চর অঞ্চল এলাকা, যেখানে ইলেকট্রিসিটি গেছে সম্ভবত আপনার 2021-22-এর দিকে বোধহয় ইলেকট্রিসিটি গেছে। ওখানে ইলেকট্রিসিটি আমরা হ্যারিকেনের কিংবা যেটা কুপি বাতি বলে, আমাদের ওইদিকে চ্যারাক বলে, সেই চ্যারাকের আলোতে, কুপি বাতির আলোতে আমরা কিন্তু পড়াশোনা। সেই লেখাপড়া আপনাকে বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসলে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ইংরেজিতে লেখাপড়া করেছেন। আমি হয়তো ভুল বলছি না নাকি ঠিকই বলছি? যেহেতু ইংরেজিতে লেখাপড়া করেছেন, সাধারণত দেখা যায় যে যারা ইংরেজিতে লেখাপড়া তারা খুব একটা রাজনীতিবিদ কিন্তু হওয়ার চেষ্টা করেন না, কিন্তু আপনার হঠাৎ করেই রাজনীতিতে আসা, ছোটবেলায় কি আসলে ভেবেছিলেন যে রাজনীতিবিদ হবেন নাকি অন্য কিছু হওয়ার ইচ্ছা ছিল? রাজনীতির প্রতি একটা আগ্রহ ছিল, কিন্তু যেহেতু এই যে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, পরিবারের প্রথম ছেলে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আত্মীয় স্বজন অনেকের একটা প্রত্যাশা যে ভালো কিছু করবো, ভালো চাকরি করব, যেটা হয় গ্রাম অঞ্চলে, একটু সবার খোঁজ খবর নেবো, একটু বিপদ আপদে সাপোর্ট দিব। আর আমি এসএসসি পর্যন্ত বিজ্ঞানে পড়াশোনা করেছিলাম, আর গ্রাজুয়েশন ইংরেজি সাবজেক্ট বেছে নেওয়ার অর্থ যে আমি সাহিত্য প্রেমী বা মনোযোগ দিয়ে সাহিত্য পড়বো এই কারণে না, আসলে চাকরির বাজারের ডিমান্ড পূরণের জন্য। যে এসএসসি পর্যন্ত যেহেতু বিজ্ঞান ছিল, অনার্স লেভেলে যদি ইংলিশ পড়ি তাহলে ইংলিশ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে মিক্স হলে পরীক্ষায়, চাকরির পরীক্ষায় ভালো করা যাবে। এই কারণেই কিন্তু বড়দের শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে ইংরেজি পড়া। আর এটা ঠিক যে ইউজুয়ালি সাহিত্যের ছাত্ররা বা ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ বিভাগের ছাত্ররা রাজনীতি একটু কম এনগেজ হয়, কারণ ওই ছাত্র জীবন থেকে টিউশনি করালেও দেখা যায় একজন ছাত্র 20-25-30 হাজার টাকা ইনকাম করতে পারে। অনেকে যারা কোচিংয়ে ক্লাস নেয় 40-50 হাজার টাকা স্টুডেন্ট লাইফে ইনকাম করে। তো সেখানে আমি বোধহয় একটু ব্যতিক্রম ছিলাম, এবং ব্যতিক্রম এটাও ঠিক। তো আমি রাজনীতিতে আমার আগ্রহ ছিল, তা আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে রাজনীতিতে আসি নাই, একটা আন্দোলন এবং পরিস্থিতি আসলে আমাকে সামনে ঠেলে দিয়েছে। তাহলে ছোটবেলায় কি হতে চেয়েছেন? আমার ছোটবেলায় প্যাশন ছিল মেডিকেলে পড়ার, ডাক্তার হওয়ার, এবং আমি চেষ্টাও করেছি। আমি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, 2বার আমি আপনার এই মেডিকেলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছি। ব্যাড লাক যে মেডিকেলে টিকে নেই, গুড লাক ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি পড়াশোনা করেছি, হয়তো আপনাকে প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চাইছিল রাজনীতিতে। এবং আরেকটা মানে এখন ঢাকা ইউনিভার্সিটি একটা ঐতিহ্য আমি বলতে পারি, ঢাকা ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের। আমি এই কোটা সংস্কার আন্দোলন, এবং আমি যখন সচিবালয় 2018 সালের 9 এপ্রিল আমরা 18 সদস্যের একটা প্রতিনিধি, সে সময় সরকার প্রতিনিধিদের, মন্ত্রীদের সাথে আলাপ করার জন্য সচিবালয়ে গিয়েছিলাম। আমার তখন গায়ে ইংলিশ ডিপার্টমেন্টের একটা আপনার পোলো শার্ট ছিল। তো 2024 জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনেও পরিচিত মুখ হাসনাত ইংরেজি বিভাগের ছাত্র।
এবং সেই আন্দোলন সংগ্রামে আপনার একটা টি শার্ট বেশ মানে পরে খুব দৃষ্টি কেড়েছে, যেটা 18 সালে আমিও আপনার একটা ওই টি শার্ট পরি, একটা নেভি ব্লু বা ব্লু টাইপের হবে, আপনার সচিবালয়ে গিয়েছিলাম, টেলিভিশনের ফুটেজে দেখা যায় এখানে ইংলিশ লেখা। তো ডিপার্টমেন্টের সবাই খুব এটাতে হ্যাপি যে আমি ইংলিশ ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করেছি এরকম একটা আন্দোলনে। এবং হাসনাতের পরে এইবারে ডাকসুতে আবার শামীম যে ছেলেটা আলোচিত বিপি প্রার্থী এবং খুবই মেধাবী ছেলে, আমি ওর মধ্যে দার্শনিক গুণাবলী দেখি, ফিলোসফিক কথাবার্তা বলে, যুক্তিসঙ্গত কথাবার্তা বলে ও রাজনীতি কিন্তু করতেছে। তো আমার পর কিন্তু জুনিয়রদের একটা ট্রেডিশন ঢাকা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে রাজনীতিতে আসতেছে। সো ট্রেডিশন ব্রেক করতেছে। আমি আপনার গল্পটা শুনছিলাম, আমার একটা প্রশ্ন করতে ভীষণ মন চাইলো, সেটা হচ্ছে এই যে খুব সাধারণ ছেলেটা, গ্রামের ছেলেটা, নিজের কষ্টে বা নিজে আসলে এই পর্যায়ে এসছে এবং হঠাৎ করে সেই যেই গ্রামটিতে 2020 সালের পরে বিদ্যুৎ পৌঁছেছে, সেই গ্রামের ছেলেটা যখন আসলে প্রতিমন্ত্রী হয়ে যায় অর্থাৎ মন্ত্রিত্বের স্বাদ পায়, সেই সাধারণ ছেলেটা কি মন্ত্রী হবার পরও সাধারণ আছে? সাধারণ মানুষের কাছে কি সেই সাধারণ নূর আছে কি না? আমি উত্তরটা নিব জিপি ইস্পাত নিবেদিত এদের বিশেষ রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয়ই সাথেই থাকবেন। জিপি ইস্পাত নিবেদিত এদের বিশেষ রাজকাহনে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। নূর, আপনার সাথে ঠিক যেই জায়গাটিতে ছিলাম, যেই নূর আসলে ভীষণ সাধারণভাবে বড় হয়েছে, একদম যেই প্রত্যন্ত অঞ্চলটিতে 2020 সালের পরে বিদ্যুৎ পৌঁছেছে, সেই জায়গাটি থেকে আজকে আপনি প্রতিমন্ত্রী হয়েছেন। এই মন্ত্রিত্বের স্বাদ পাওয়ার পর সেই নূরকে আসলে সবাই সেই সাধারণের নূর হিসেবেই পাবে কিনা? ইউজুয়ালি মনে করি যারা একেবারে রুট লেভেলের রাজনীতি থেকে উঠে আসে তারা আজীবন সাধারণই থাকে। সেটা আমরা যদি ধরেন শেখ মুজিবুর রহমানের রাজনীতি দেখি, মাওলানা ভাসানীর রাজনীতি দেখি, একেবারেই সাধারণ পরিবার থেকে উঠে এসেছে এবং তাদের জীবনযাপনে সেটা একটা ছাপ ছিল। তো আমার তো আমি মন্ত্রী হয়েছি না এমপি হয়েছি, এটা আমার কাছে কোনো ফিল নতুন করে দেয় না। তো সেটাই যে হ্যাঁ, একটা অফিসিয়াল জনপ্রতিনিধি, তার দায়িত্ব হচ্ছে ওই কনস্টিটিউয়েন্সির মানুষের জন্য কাজ করা। শুনুন, এখন আমি কোথায় রাস্তাঘাট লাগবে, কোথায় টিউবওয়েল লাগবে, গ্রামের মানুষ কোথায় স্কুলের বিল্ডিং লাগবে, এই কাজগুলো করতেছি। তাদের এখন আপনার কাছে আবদারটাও তো নিঃসন্দেহে অনেক বেশি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যে চ্যালেঞ্জ দিয়ে নির্বাচন করেছি সেখানে আমাকে শুধুমাত্র ভোট দিয়েছে এই ধারণা থেকে যে মানুষ মনে করেছে যে ভিপি নূর এমপি হলে জোট সরকারের মন্ত্রী হবে এবং মন্ত্রী হলে এলাকাটা ডেভেলপ হবে, যেহেতু এটা পিছিয়ে পড়া অঞ্চল, এই কারণেই ভোট দিয়েছে। তো মানুষের তো প্রত্যাশা থাকবে এখন উন্নয়ন করা। কিন্তু এর বাইরে গিয়েও আসলে যাপিত জীবনে আপনি বলছিলেন যে আপনি সর্বকনিষ্ঠ সদস্য এই মন্ত্রিসভায়, খুব বেশি বয়স তো আসলে হয়নি। আপনার বন্ধুদেরকে যখন দেখেন যে ঈদে আসলে খুব মজা করছে, অন্য বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে পরিবার নিয়ে, এই যে এত কাজের চাপের মাঝে কখনো মনে হয় কিনা যে আসলে ওই জীবনটায় মাঝে মাঝে ফিরে যেতে ইচ্ছে করে কিনা? আসলে মাঝে মাঝে মনে হয় যে রাজনীতি বাদ দিয়ে দিই, সবকিছু ছেড়ে একটা সাধারণ লাইফ লিড করি। প্রথম হচ্ছে ধরেন এখন আমি চলি, আমার সাথে সরকারি ড্রাইভার থাকে, গানম্যান থাকে, ওইখানে তো আমি ব্যক্তিগতভাবে মন খুলে গাড়িতে একজনের সাথে ধরেন পায়ের উপরে পা ফালাইয়া খোঁজ গল্প করা, একজনের মানে তুই তুমি করে, যেটা হয় বন্ধু বান্ধব আড্ডার ছলে দেখা যায় কাউকে গালি দাও, এটা তো আমি পারি না। কিংবা ধরেন এখন আমার মানে বন্ধুরা ইউজুয়ালি তারা যে ধরনের একটা ধরেন বন্ধু বান্ধব একসাথে দেখা হলে একটা পার্টি, আনন্দ, উৎসব, যেটা হয় একটা মানে নিজের একটা আড্ডার ছলে মাখামাখি একটা গান, বিনোদন, একটু এই ধরনের একটি। এখন আমি তো চিন্তা করি এগুলো করে কোনখানে একটা একটু শরীরটা একটু বেঁকে গেল, কেউ একটা নাচের ভিডিও মানে এটাকে আপনার এআই দিয়ে আরো এডিট করে ছাড়ে দেওয়া যায় যে বিভিন্ন নাচতেছে, মানে একটা কথার কথা। তো এটা একটা সোশ্যাল কিন্তু একটা সাইকোলজি আছে। তো এটা আমাদের চিন্তা করতে হয়, যেই কারণে আসলে ঠিক এখন একটা বলা চলে এই রাজনৈতিক এই অবস্থানের কারণে একটা নিয়ন্ত্রিত লাইফ লিড করা লাগতেছে, যেটা আসলে মন থেকে মেনে নেওয়া। নিয়ন্ত্রিত জীবনটা পেছন থেকে আসলে কে লিড করছে নিঃসন্দেহে ভাবি। তার সাথে বিয়ের গল্পটা আমি খানিকটা জানি, কিভাবে বিয়ে হয়েছে। প্রশ্নটা আমি এই জন্য করতে চাই না, আমি গল্পটা একটু শুনতে চাই। নিজেদের পছন্দের বিয়ে ছিল, এরপর না আমাদের তো মানে একই গ্রামে বাড়ি, কাছাকাছি বাড়ি, একেবারে বলা চলে নিজেরা মানে রিলেটিভও দূর সম্পর্কের। সেই জায়গাতে আমাদের নিজেদের পছন্দ ছিল, ফ্যামিলিও সম্মতি ছিল। এবং আমি বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি বিয়ে করেছি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শেষ দিকে, কিন্তু আমার রুমমেটও জানতো না। 2018 সালে তো আমি মাস্টার্সে পড়ি, মাস্টার্সের আগে আমার রুমমেটও জানতো না। বিকজ হচ্ছে কি আসলে মানে এটা হচ্ছে না তখন মানে ফ্যামিলি বিষয়ে মানে পাবলিক করা ঠিক আছে। এখন আমরা পড়াশোনা করি, চাকরি বাকরি করি, তারপরে ধামধুম করে একটা অনুষ্ঠান করলে সবাই জানবে, নাহলে হয় প্রত্যেক মানে বন্ধু বান্ধব সব একটা বলে পার্টি দাও, খাওয়া দাওয়া, বা তারপরে নানান ধরনের একটা ইয়ে থাকে। সেটা আমি ফ্যামিলি বিষয়টা খুব বেশি পাবলিক করতে ওইভাবে চাই নাই। কিংবা আমার
বাচ্চা হয়েছে, আমি ইন্টারেস্টিং এটাও বলা চলে যে অনেকেই বলে যে বাচ্চা একটা গুড লাক নিয়ে এসেছে। আমার প্রথম মেয়ে হয়েছে আমি ডাকসু নির্বাচনের কয়েকদিন পরে। এটা কিন্তু ওইভাবে মানে আমি আমার ফ্যামিলি বিষয়গুলো খুব বেশি সামনে আনি যে ঠিক আছে আমার ফ্যামিলি সেটা ফ্যামিলির মতোই থাকুক। তো সেই জায়গা থেকে তবে এটা বলবো, হ্যাঁ আমার এই জায়গায় আসার পেছনে আমরা যে বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে বিয়ে করেছি এইটা একটা মানে বড় রকমের ভূমিকা পালন করেছে। কেন একটা টার্গেট ছিল যে আমাদের তা প্রতিষ্ঠিত হতে হবে, ভালো কিছু করতে হবে, সো ওইটা মাথার মধ্যে ছিল, যার ফলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় মোটামুটি একটা লাইনে ছিলাম। এবং সেখান থেকে আসলে যখন একটা চরম বাস্তবতা নিরিখে সমাজের কথা চিন্তা করে একটা লাইমলাইটে এসেছি, সেখান থেকে তো হটে যায়নি, পিছু হটে যায়নি, যে সেই দায়িত্ব দায়বদ্ধতাটাকে এগিয়ে নিয়েছি এবং ধারাবাহিকভাবে একটা আন্দোলন সংগ্রাম রাজনীতি এবং সেখানে পাশাপাশি থাকা নিশ্চয়ই ফ্যামিলির অনেক প্রতিবন্ধকতার মধ্যেও তো সাপোর্ট করেছে এবং আজকের এই জায়গাটিতে আসা। তার অবদানটা নিঃসন্দেহে জীবনে একটা বিশাল বড় জায়গা জুড়ে আছে। বাবা মার কথা একটু জানতে চাই, তারা আসলে মার হাতের নিঃসন্দেহে রান্নাটা ভীষণ মনে পড়ে কিনা? ঢাকায় যেহেতু বেশিরভাগ সময় থাকা হচ্ছে, আবার রাজনৈতিক কারণে হয়তো অনেক সময় আত্মগোপনেও থাকতে হয়েছে। আমার দুর্ভাগ্য আসলে আমার ওইভাবে মায়ের হাতে রান্না খাওয়ার সুযোগ হয় নাই এবং মা বলে ডাকারও সুযোগ হয়নি, কারণ আমার মা খুব ছোটোবেলায় মারা গিয়েছেন। তারপরে আমার বাবা আমাদের দেখাশোনা করার জন্যই আমার খালা ছিল, তাকে বিয়ে করেছেন। সেদিক থেকে আমরা আমার বলা চলে দুই ফ্যামিলি হলো একই পরিবারই। আমরা প্রায় 8 ভাই বোন, ভাই বোনদের মধ্যে আমাদের 3 ভাই 5 বোন, বড় ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে একটা ভালো বন্ডিংস আছে। তবে এটি ঠিক যে ছোটোবেলায় ছিলাম তো মা না থাকলেও আমাদের বিশেষ করে বোন ছিল, বড় বোন, সেই দায়িত্বটা পালন করেছে। বড় বোন কিংবা আমার খালারা ছিল যারা, ফ্যামিলি বন্ডিং ভালো থাকে। প্লাস হচ্ছে আমার বাবাও মায়ের অভাবটা অনেক ক্ষেত্রে পূরণ করেছে। আপনি একটা কথা বলছিলেন নূর, আপনার প্রথম সন্তান কন্যা এবং সেটি হয়তো আপনার জন্য একটা অন্য রকমের ভাগ্য নিয়ে এসছে। আপনি আসলে যে জায়গাটিতে এখন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, সেখানে নারীদের এগিয়ে যাওয়া নিয়ে অনেক রকমের প্রতিবন্ধকতা আছে, বিশেষ করে দেশের বাইরে যে নারীরা কাজ করতে যাচ্ছেন তাদের জায়গাটি নিয়ে আসলে নতুন করে কিছু ভাবছেন কিনা? তারা নানানভাবে বিদেশে দেখা গেছে নির্যাতনের শিকার হচ্ছেন, এমনকি এয়ারপোর্ট পর্যন্ত তাদেরকে সেই নির্যাতনের শিকার হতে হচ্ছে। সেই জায়গাগুলো নিয়ে আপনারা নতুন করে কিছু ভেবেছেন? আসলে বললেও যে বলছে যে অনেকে কথাটা ভালোভাবে নেয় না, কিন্তু আমাদের দেশের মানুষের সাইকোলজিতে বড় ধরনের একটা পরিবর্তন দরকার। প্রকৃত অর্থে সবাই চায় যে দেশটা ভালো চলুক, কিন্তু দেশটা ভালো চলার জন্য যে আমার ভালো হইতে হবে, আমাকে পরিবর্তন, দেশ পরিবর্তন, সমাজ পরিবর্তনের জন্য যে নিজেকে পরিবর্তন হইতে হবে, নিজে কেউ পরিবর্তন হইতে চায় না। আমরা চাই যে দেশে আইনের শাসন থাকবে, হ্যাঁ একটা ঘটনা ঘটবে পুলিশ তাকে ধরে নিয়ে আসবে, জবাবদিহি করবে, কিন্তু আমি আইনের শাসনটা মানতে চাই না। তো এই মেন্টালিটির কারণে তো ওভারঅল সব দিকে, যেমন সরকারি যারা চাকরিজীবী কিংবা বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানে যারা চাকরি করে, সে তো একটা চাকরি করে মানুষের সেবা করার জন্য, অনেকের মধ্যে এই মেন্টালিটিটা নাই। আর বিশেষ করে সরকারি চাকরিজীবী তারা তো মনে করে এটা একটা রাজতন্ত্র, আমরা রাজ পরিবারের সদস্য, আমাদেরকে সবাই কুর্নিশ করে সেবা নেবে, এরকম একটা মেন্টালিটি। তো যার ফলে আমরা দায়িত্বটা সঠিকভাবে পালন করছি না। যে ধরেন আমাদের বাইরে যারা শ্রমিকরা যাচ্ছে, আমরা যে এত রেমিটেন্স নিয়ে গর্ব করি, দেশের অর্থনীতির আপনার প্রাণ বলি এই রেমিটেন্সকে, এবং এটা ঠিক যে নারী শ্রমিকরা যারা মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরব সহ কিছু কিছু দেশে একটা নির্মম নিষ্ঠুরতা নির্যাতনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, সেখানে আমি মনে করি যে অনেক আগেই রাষ্ট্রীয় পর্যায় থেকে এটার বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়া দরকার ছিল। কারণ আমার দেশের নারীরা বিদেশে নির্যাতিত হবে, তারপরে আমি ওখানে নারী পাঠাবো, নারী শ্রমিক, এই টাকার আমার দরকার নাই। এটা আমরা এতটা অমানবিক হতে পারি না। তো আগে নতুন কর্মসংস্থানের কথা তাহলে আপনারা ভাবছেন কি? রাইট, এখন সেখানে আমরা যেটা দেখেছি আমাদের জর্ডানে আমাদের যে সমস্ত নারীরা যায় তারা খুব ভালো থাকে, ইভেন লেবাননেও এরকম কিছু দেশে ভালো একটা শোভন পরিবেশে তারা কাজ করতে পারতেছে। আর কিছু দেশে অসুবিধা, বিশেষ করে সৌদিতে বেশি একটা অসুবিধা ছিল। সেখানে এখন একটা সুযোগ হয়েছে, আমাদের গভর্নমেন্ট আগে এমইউ কোনো ছিল না, এখন একটা এমইউ হয়েছে এবং আমাদের কিছু লিগ্যাল ফার্ম আমরা ঠিক করেছি। ওখানে যদি তারা কোনো ঘটনার ভিকটিম হয়, ওই লিগ্যাল ফার্মের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবো। তো এই ধরনের কিছু ব্যবস্থা নেওয়ার ফলে এখন কিছুটা আশা করি নারী নির্যাতনের ঘটনা
কমতেছে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই আপনাদের মতো তরুণদের হাত ধরে বাংলাদেশে একটা বড় পরিবর্তন আসবে, বাংলাদেশের যেই শ্রম বাজার আছে সেখানে পরিবর্তন আসবে, এবং যেই রেমিটেন্সের কথা আপনি বলছেন বাংলাদেশের অর্থনীতির চাকা আরও সচল হবে সেই প্রত্যাশাও রাখতে চাই। নূর, ঈদের সময় নানান ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমার ডিবিসির দর্শকদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ডিবিসি দর্শকদের উদ্দেশ্যে ছোট করে যদি ঈদের শুভেচ্ছা থাকে আপনার। সবাইকে যারা এতক্ষণ আমার সময় নিয়ে দেখেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, যারা কথা শুনেছেন তাদেরকে শুভেচ্ছা, আবারও সবাইকে ঈদ মুবারক। অনেক শুভেচ্ছা আপনাকেও। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 পাতনি ব্যতীত ঈদের বিশেষ রাজকাহন থেকে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। ঈদের শুভেচ্ছা।